আপনার কাছে প্রথম প্রশ্ন করব আজকের অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সরিষার অন্তর্বর্তীকালীন পরিচর্যা বলতে সাধারণত আমরা কি বুঝি, এটা যদি একটু বিস্তারিতভাবে কৃষক বন্ধুদের বুঝিয়ে বলেন। হ্যাঁ, নমস্কার। সর্ষের অন্তর্বর্তী পরিচর্যার ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। যেমন সর্ষের অন্তর্বর্তী পরিচর্যার ক্ষেত্রে ফসলের ছোট অবস্থায় আগাছা জন্মালে জমি অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। যদি আমরা সারিতে সর্ষে বুনি, তাহলে গাছ যখন 15 থেকে 20 সেন্টিমিটার বড় হবে, তখন চক্রবিদা বা হুইল ও যন্ত্রের দ্বারা জমির মাটি আলগা করে দিলে এবং 9 থেকে 10 সেন্টিমিটার অন্তর গাছ রেখে দিলে পরে দিয়ে বাকি চারা তুলে ফেলতে হবে। যদি আমরা ছিটিয়ে বুনি, তাহলে প্রতি বর্গমিটারে 35 থেকে 40টি চারা রেখে বাকি চারা কিন্তু তুলে ফেলে দিতে হবে। কেননা যদি গাছের ঘনত্ব বেড়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক রোগ পোকা বা অনেক কিছু সমস্যা হতে পারে। অরব্যাঙ্কি বলে একটা পরজীবী আগাছা সর্ষের ক্ষেত্রে প্রায়ই সমস্যা তৈরি করে। এটি সর্ষের শিকড়ের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখে এবং সর্ষের গ্রোথ, ফলন সবই কমিয়ে দেয়। এই জন্য অরব্যাঙ্কি কন্ট্রোল করার ক্ষেত্রে হ্যান্ড উইডিং বা হাত দিয়ে তুলে ফেলা যেতে পারে এবং একই জমিতে সর্ষে বারবার না করে 2-3 বছর বাদ দিয়ে করলে কিন্তু এই পরজীবী আগাছার থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া অন্তর্বর্তীকালীন পরিচর্যার মধ্যে সার প্রয়োগ, জলসেচ, রোগ পোকা দমনের বিষয় তো আছেই, যে বিষয়ে আমরা এই প্রোগ্রামেই বিস্তারিত আলোচনা করব। আমি পরের প্রশ্নে যাব। আমার প্রথম প্রশ্ন আজকের অনুষ্ঠানে আপনাকে, সেটা হচ্ছে যে হাইব্রিড সর্ষে এর পরিচর্যার জন্য কিভাবে দরকার এবং কি কি বিষয় দরকার যেটাতে আমরা হাইব্রিড সর্ষেকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি। মানে এক এক সময় এবং অধিকাংশ সময় কৃষক বন্ধুরা প্রশ্ন করেন যে আমরা সত্যিকারের ওই পরিচর্যার বিষয়গুলো একটু জানতে চাই। তার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যায় যে ফলন একেবারেই খুব কম হচ্ছে, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? নমস্কার সবাইকে। হাইব্রিড সর্ষেটা মানে নতুন এসেছে। প্রথমত যে সমস্ত সর্ষেগুলো আছে, তরি সর্ষে, শ্বেত সর্ষে বা হলদে সর্ষে বা রাই সর্ষে, আর বর্তমানে যে সর্ষে এসছে সেটা হচ্ছে হাইব্রিড সর্ষে। এই হাইব্রিড সর্ষের ফলন কিন্তু অনেকটাই বেশি। তথাকথিত শ্বেত সর্ষের যা ফলন প্রায় তার 1.5 গুণ পর্যন্ত ফলন। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সর্ষের ফলনের বা তৈলবীজের ফলনের ঘাটতি আছে। সেই ঘাটতি মেটাতে গিয়ে আমাদের কিন্তু একক জমিতে বেশি ফসল ফলাতে গিয়ে হাইব্রিড সর্ষের একটা বিশেষ গুরুত্ব আছে এবং হাইব্রিড সর্ষেতে বিঘা প্রতি 300 গ্রামের মতো বীজ লাগে। হাইব্রিড সর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জাতগুলি বেশি উন্নত সেই জাতগুলো আমি বলে দিচ্ছি। কেশরী কে 5111, 105 থেকে 120 দিনের, কার্তিক মাসের মধ্যে লাগাতে হবে। মানে বীজটা বুনতে হবে। গাছ প্রায় 140 থেকে 160 সেন্টিমিটার লম্বা, রোগ পোকা সহনশীল এবং প্রায় 18 থেকে 24 কুইন্টাল হেক্টরে ফলন। যেখানে অন্যান্যগুলোর ক্ষেত্রে মানে শ্বেত সর্ষে যেগুলো 12 কুইন্টাল থেকে 14 কুইন্টাল পর্যন্ত ফলন হয়, সেখানে এর ফলন প্রায় গড় ফলন 18 থেকে 24 কুইন্টাল প্রতি হেক্টর এবং তেলের পরিমাণ প্রায় 41%। এছাড়াও আরও যে সমস্ত জাতগুলো আছে, যেমন কেশরী গোল্ড খুবই ভালো জাত এবং এরও গড় ফলন 18 থেকে 24 কুইন্টাল প্রতি হেক্টর, মানে 7.5 বিঘায়, এবং 42% এর তেল আছে এবং 105 দিনের জাত, কার্তিক মাসের মধ্যে বুনতে হবে এবং রোগ পোকা সহনশীল। এছাড়া যে জাতগুলো আছে, কোরাল 432, 128 থেকে 132 দিনের এবং 42% তেল উৎপাদন। JKMS 8532, এটা 125 থেকে 137 দিনের, এটাও রোগ সহনশীল, কার্তিক মাসের মধ্যে বোনা দরকার। 38 থেকে 42% এর হচ্ছে তেলের পরিমাণ এবং 22 থেকে 30 কুইন্টাল পর্যন্ত হেক্টরে ফলন। তো যেহেতু একক জমিতে বেশি পরিমাণে খাবার নিচ্ছে, তো তাই এর মানে সার বেশি পরিমাণে দিতে হবে, জৈব সারও দিতে হবে এবং এর লম্বাও বেশি, 157 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং 6 থেকে 7টা করে ব্রাঞ্চ হয়, এক একটা গাছ থেকে বেরোয়, বহু শাখা বহুল এবং 235টার মতো শুটি এক একটা গাছে হয় এবং 24টার মতো দানা এক একটা শুটিতে থাকে
তো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এর মানে ফলনও বেশি এবং তেলের উৎপাদন বেশি এবং বেশি পরিমাণ যদি মাটি থেকে খাবার নিতে হয় তাহলে গাছকে অতিরিক্ত পরিমাণে খাবার দিতে হবে। এবং দেখা গেছে যে একরে 80 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ রাসায়নিক সার দিতেই হবে। এছাড়া তো আরও অনুখাদ্য আছে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের আমন ধান কাটতে দেরি হচ্ছে এবং অকাল বৃষ্টি এবং দেরিতে বৃষ্টি হওয়ার ফলে চাষি ভাইরা কিন্তু মানে সর্ষে বুনতে দেরি করে ফেলছে এবং তার মূল কারণ একটা হচ্ছে যে অনেক সময় জমি রিলিজ হচ্ছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে মানে আগাম সর্ষে বোনা সম্ভব প্রায় হচ্ছেই না এবং দেরিতে বুনলে অনেক সময় রোগ পোকাও বেশি এসে যাচ্ছে। সেই ক্ষেত্রে আলাদা করেও অনেক কিছু পরিচর্যাগুলো করতে হয়। সর্ষে একটা ঘনত্ব একটা আছে, প্রতি বর্গ মিটারে 30 থেকে 40টার মতো চারা রাখতে হবে, বাকি চারা তুলে ফেলতে হবে। এবং হাইব্রিড সর্ষের মানে গাছ থেকে গাছের দূরত্ব হবে 15 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব হবে 45 সেন্টিমিটার, যেহেতু এটা প্রচুর পরিমাণে শাখাবহুল। আর সর্ষেতে মানে অধিক ফলনের জন্যে যে রাসায়নিক সারগুলো বলা হচ্ছে যে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ দিলেই বেশি ভালো, কেননা সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে বাড়তি সালফার আছে 12%। ফসফেট সার হিসেবে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ দিয়ে চাষ করলে তেলের পরিমাণও যেমন বাড়ে এবং ফলনও বাড়ে। এছাড়া এটা দেখুন মাটি থেকে তো নিচ্ছে, অনেক সময় চাষি ভাইদের মাটি পরীক্ষা করা থাকেও না, সেই জন্য গাছকে অতিরিক্ত বৃদ্ধির জন্যে অনেক সময় 20-25 দিনের মাথায় 18-18-18 NPK 100% জলে দ্রবণীয় সার অথবা 19-19-19, বিশেষত 18-18-18 NPK, এতে আবার 6% সালফেট অফ পটাশ আছে, যেটা তেল উৎপাদনে সহায়তা করছে। ওটা মোটামুটি 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে 10 থেকে 15 দিন অন্তর দুবার যদি স্প্রে করা যায় খুবই ভালো। আর একটি হচ্ছে বোরন স্প্রে করার দরকার, ডাইসোডিয়াম অক্টাবোরেট টেট্রাহাইড্রেট, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, সলুবোর, এগ্রিবোর ইত্যাদি নামে, সেটাও কিন্তু খুব কাজে দেয়। সেটা প্রায় 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে দানা পুষ্ট হবে। আর তেলের যে ঝাঁঝালো মানে গন্ধটা সেটা কিন্তু সালফারের জন্য আসে। তো পরিচর্যা বলতে গেলে জনসংখ্যাটা ঠিক রাখা, খাবারের যোগান যদি মাটি থেকে ঠিক মতো না পায় তাহলে ফোলিয়ার স্প্রে করা, আর হচ্ছে যত তাড়াতাড়ি আমি ফসলটা তুলতে পারবো তাহলে পরবর্তীকালে রোগ পোকাটাও কম হবে। এইগুলো আমার বলা। ঠিক আছে, আমি পরবর্তী প্রশ্নে যাব মিস্টার বসু রায়ের কাছে। মিস্টার বসু রায়, আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে বলা হচ্ছে যে সরিষা চাষের ক্ষেত্রে সুষম সার, এই সুষম সার বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সর্ষের ক্ষেত্রে কি হয় কি, জৈব সার প্রয়োগে কিন্তু সর্ষে খুব ভালো সাড়া দেয়, কিন্তু জৈব সারের সাথে যদি আমরা নাইট্রোজেন, ফসফেট ও পটাশ ঘটিত সার সঠিক পরিমাণে প্রয়োগ করি তাহলে কিন্তু অধিক ফলন পাওয়া যায়। সুতরাং জমি তৈরির সময় হেক্টর প্রতি 75 থেকে 100 কুইন্টাল গোবর বা আবর্জনা সার মাটিতে মিশিয়ে দিতে পারলে খুব ভালো হবে। এছাড়া শেষ চাষের সময় অর্ধেক নাইট্রোজেন ও সবটা ফসফেট ও পটাশ সার প্রয়োগ করা দরকার। বিভিন্ন জাতের সর্ষের জন্য বিভিন্ন পরিমাণ নাইট্রোজেন, ফসফেট ও পটাশের দরকার হয়। তবে সবচেয়ে ভালো হয় যদি কৃষক ভাই বোনেরা মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করেন। তরাই অঞ্চলে অনুখাদ্যের ঘাটতি থাকলে পরে হেক্টর প্রতি 10 কেজি বোরাক্স এবং 250 গ্রাম সোডিয়াম মলিবডেট প্রাথমিক সারের সাথে জমিতে দিলে ভালো ফল পাওয়া যায়। সর্ষের ক্ষেত্রে সালফার প্রয়োগে ভালো সাড়া পাওয়া যায়। সুতরাং নাইট্রোজেন যদি আমরা অ্যামোনিয়াম সালফেট রূপে এবং ফসফেট যদি সিঙ্গেল সুপার ফসফেট রূপে প্রয়োগ করি তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। যদি একটু বিস্তারিতভাবে বলি তাহলে আমরা টরি সর্ষের ক্ষেত্রে সেচ সেবিত এলাকাতে জমি তৈরির সময় একর প্রতি 2 টন জৈব সার ও 6 কেজি অ্যাজোটোব্যাক্টার এবং ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া প্রয়োগ করব। রাসায়নিক সার হিসেবে একর প্রতি মূল সার হলো 14 কেজি নাইট্রোজেন, 14 কেজি ফসফেট ও 7 কেজি পটাশ, এবং চাপান সার হিসেবে 14 কেজি নাইট্রোজেন, 7 কেজি পটাশ বীজ বোনার 30 থেকে 35 দিন বাদে আমরা প্রয়োগ করব। যেমন আমরা প্রয়োগ করতে পারি একর প্রতি মূল সার হিসেবে 31 কেজি ইউরিয়া, 87.5 কেজি এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট ও 11.5 কেজি এমওপি বা মিউরেট অফ পটাশ, অথবা 31 কেজি ডিএপি বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট ও 18.5 কেজি ইউরিয়া ও 11.5 কেজি এমওপি বা মিউরেট অফ পটাশ। কৃষক ভাই বোনেরা যে কোনো একটি সার সারণী কিন্তু ব্যবহার করতে পারবেন। চাপান সার হিসেবে বীজ বোনার 30 থেকে 35 দিন পর একর প্রতি 31 কেজি ইউরিয়া ও
ও 11.5 কেজি এমওপি বা মিউরেট অফ পটাশ প্রয়োগ করবেন। ঘাটতিযুক্ত মাটিতে একর প্রতি 12 কেজি সালফার, 4 কেজি বোরাক্স জৈব সারের সঙ্গে মিশিয়ে জমি তৈরির সময় প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যাবে। জিপসামের মাধ্যমে কিন্তু আমরা সালফার প্রয়োগ করতে পারি। এবার আমি আসছি টরি সর্ষের ক্ষেত্রে অসেচ এলাকায় কীভাবে আমরা জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করব। টরি সর্ষের ক্ষেত্রে অসেচ এলাকাতেও কিন্তু আমরা সেচ এলাকার মতোই জৈব সার ও জীবাণু সার প্রয়োগ করব, কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে একটু আলাদা হয়ে যাবে। যেমন এখানে আমরা একর প্রতি 24 কেজি নাইট্রোজেন ও 12 কেজি ফসফেট ও 12 কেজি পটাশ কেবলমাত্র মূল সার হিসেবে দিয়ে দেবো। টরির ক্ষেত্রে অসেচ এলাকাতে কোনো চাপান সার দেওয়ার কিন্তু সুযোগ থাকছে না। এই বিষয়টি কৃষক ভাই বোনদের মাথায় রাখতে হবে। একর প্রতি মূল সার হিসেবে 53 কেজি ইউরিয়া, 75 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 20 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করা যেতে পারে। অথবা 26.5 কেজি ডিএপি, 42.5 কেজি ইউরিয়া ও 20 কেজি এমওপিও প্রয়োগ করা যেতে পারে। আবার পূর্বের মতো বলে দিই, যে কোনো একটি সার সারণী কৃষক ভাই বোনেরা ব্যবহার করতে পারবেন। অসেচ এলাকায় বীজ বোনার 3 সপ্তাহ পর 100 লিটার ও 6 সপ্তাহ পর 200 লিটার 0.1% অক্টাবরেট অর্থাৎ 1 লিটার জলে 1 গ্রাম গুলে একর প্রতি স্প্রে করা যেতে পারে। রাই সর্ষের ক্ষেত্রে সেচ সেবিত এলাকাতে জীবাণু সার ও জৈব সার ঠিক টরি সর্ষের মতো আমরা প্রয়োগ করব, কিন্তু রাসায়নিক সার হিসেবে একর প্রতি মূল সার হলো 24 কেজি নাইট্রোজেন, 24 কেজি ফসফেট ও 12 কেজি পটাশ, এবং চাপান সার হিসেবে 24 কেজি নাইট্রোজেন ও 12 কেজি পটাশ বীজ বোনার 42 থেকে 45 দিন পর প্রথম সেচে প্রয়োগ করব। একর প্রতি মূল সার হিসেবে 53 কেজি ইউরিয়া, 150 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ও 20 কেজি এমওপি বা মিউরেট অফ পটাশ দেওয়া যেতে পারে। অথবা 53 কেজি ডিএপি, 32 কেজি ইউরিয়া, 20 কেজি এমওপি আমরা প্রয়োগ করতে পারি। অথবা 46 কেজি এনপিকে 10-26-26, 43 কেজি ইউরিয়া ও 75 কেজি সিঙ্গেল সুপার ফসফেটও ব্যবহৃত হতে পারে। পূর্বের মতো যে কোনো একটি সার সারণী কিন্তু কৃষক ভাই বোনেরা ব্যবহার করতে পারবেন। চাপান সার হিসেবে বীজ বোনার 42 থেকে 45 দিন পর প্রথম সেচে একর প্রতি 53 কেজি ইউরিয়া ও 20 কেজি এমওপি বা মিউরেট অফ পটাশ প্রয়োগ করা হবে। একর প্রতি 12 কেজি সালফার জমি তৈরির সময় প্রয়োগের দরকার আছে। কিন্তু পার্বত্য ও তরাই এলাকার জন্য 4 কেজি বোরাক্স ও 200 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট জৈব সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে প্রতি একর জমিতে। এবার আসি রাই সর্ষের ক্ষেত্রে অসেচ এলাকার বিষয়টিতে। এখানেও কিন্তু সার জৈব সার, জীবাণু সার, অনুখাদ্য প্রয়োগ সেচ এলাকার মতোই হবে, কিন্তু রাসায়নিক সারের মাত্রা আলাদা হবে। রাসায়নিক সার হিসেবে একর প্রতি মূল সার 40 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফেট ও 20 কেজি পটাশ। এক্ষেত্রে 87 কেজি ইউরিয়া ও 125 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ও 33 কেজি এমওপি প্রয়োগ করা যেতে পারে। অথবা 44.5 কেজি ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট, 71 কেজি ইউরিয়া ও 33 কেজি এমওপি প্রয়োগ করা যেতে পারে। যে কোনো একটি সার সারণী কৃষক ভাই বোনেরা ব্যবহার করবেন। লাস্ট হলদে বা সাদা সর্ষের ক্ষেত্রে আমরা শ্বেত সরিষা বা হলুদ সর্ষের কথা বলি, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইসের মধ্যে রেপসিডের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেচ সেবিত এবং অসেচ এলাকার জন্য সারের প্রয়োগ মাত্রা মোটামুটি একই রকম। জমি তৈরির সময় একর প্রতি 2 টন জৈব সার ও 6 কেজি অ্যাজোটোব্যাক্টার এবং ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার হিসেবে একর প্রতি মূল সার 20 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফেট ও 10 কেজি পটাশ, এবং চাপান সার হিসেবে 20 কেজি নাইট্রোজেন, 10 কেজি ফসফেট বীজ বোনার 30 থেকে 45 দিন পর প্রথম সেচে প্রয়োগ করা হয়। আমরা প্রয়োগ করতে পারি 44.5 কেজি ইউরিয়া, 125 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ও 16.5 কেজি এমওপি বা মিউরেট অফ পটাশ প্রতি একরে। অথবা 44.5 কেজি ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট, 26.5 কেজি ইউরিয়া ও 16.5 কেজি এমওপি বা মিউরেট অফ পটাশ। চাপান সার হিসেবে বীজ বোনার 32 থেকে 45 দিন পর প্রথম সেচে একর প্রতি 44.5 কেজি ইউরিয়া ও 16.5 কেজি এমওপি প্রয়োগ করা হয়। সালফার অনুখাদ্যের মাত্রা ঠিক রাই সর্ষের মতোই আমরা দেব। বৃষ্টি নির্ভর এলাকায় হলুদ সর্ষে চাষের জন্য সেচ এলাকার সুপারিশকৃত সমস্ত সার মূল সার হিসেবে প্রয়োগ করা হয়, কোনো চাপান সার দেওয়ার সুযোগ থাকে না। এই মোটামুটি আমাদের সর্ষের ক্ষেত্রে, আমাদের সর্ষে বা রেপসিডের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে যদি আমরা করে যাই, সারের ব্যাপারটা দেখি, তাহলে কিন্তু চাষি ভাইরা সঠিক পরিমাণে ফলনটা পেয়ে যাবেন। আমরা আলোচনায় ফিরবো। টেলিফোনের ওপারে কোন কৃষক বন্ধু রয়েছেন আমাদের প্রতীক্ষায় 0332953010 নাম্বারে দেখব। নমস্কার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা শুনছেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আমরা চাষ করি আনন্দে। আজ আমাদের আলোচনার বিষয়
সরিষা চাষের অন্তর্বর্তীকালীন পরিচর্যা ও রোগ পোকা নিয়ন্ত্রণ পদ্ধতি। আমি আলোচনায় ফিরব। আলোচনার পরবর্তীতে আমি মিস্টার কুন্ডুর কাছে যাব। তার আগে টেলিফোনের ওপারে কোন কৃষক বন্ধু রয়েছেন দেখব। আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আলোচনায় ফিরবো। আমি মিস্টার কুন্ডুর কাছে যাবো। মিস্টার কুন্ডু, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বেসিক্যালি সরষে বা সরিষা চাষে কি কি আগাছা হয় মানে সরিষার জমিতে, এবং তার প্রতিকার কিভাবে সম্ভব সে নিয়ে যদি বিস্তারিত একটু আলোচনা করেন। হ্যাঁ, আগাছা মানে যে কোনো ফসলেই আগাছা একটা বিশেষ ক্ষতি, এবং দেখা গেছে যে আগাছাই বেশি ক্ষতি করে রোগ এবং পোকার তুলনায়। আগাছা আমরা কিন্তু অবহেলায় আমরা যে কোনো ফসল লাগাই, কিন্তু আগাছা মানে নীরবে আমাদের কিন্তু ফলন প্রায় 40% মতো ফলন কমিয়ে দেয়। তাই আগাছা একটি গুরুত্বপূর্ণ দিক। শস্যের ক্ষেত্রেও একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীও আগাছা আছে। তো ঘাস জাতীয় আগাছাও কিছু দেখা যায় এবং চওড়া পাতা আগাছাও দেখা যায়। তো এই আগাছা দমন করতে গেলে যে আগাছা নাশক ওষুধ যেগুলোর কথা আমরা বলে থাকি, সেগুলোর মধ্যে দুরকম হার্বিসাইডস বা আগাছানাশক আছে। একটা হচ্ছে প্রি ইমার্জেন্স হার্বিসাইডস, মানে বীজ বুনবো তার 24 ঘন্টার মধ্যেই আমাকে কিন্তু আগাছানাশক ওষুধ স্প্রে করতে হবে, এবং এই সমস্ত আগাছানাশক ওষুধ স্প্রে করতে গেলে ফ্ল্যাট ফ্যান নোজেল ব্যবহার করতে হবে। এবং আমরা যখন স্প্রে করব জমিতে বীজ বোনার পরে এবং পিছনের দিকে চলে আসব, কারণ আগাছানাশক ওষুধ স্প্রে করছি এবং তার উপর যদি পা পড়ে যায় তাহলে কিন্তু সেই আগাছানাশক ওষুধগুলো কাজ করবে না। সেরকমই মানে প্রি ইমার্জেন্স, অর্থাৎ মানে আগাছা বেরোয়নি তার আগে যদি আমি বীজটা বুনে দিয়েছি, তার মানে আগাছা বেরোয়নি তার আগে যে হার্বিসাইডসগুলো আছে তার মধ্যে একটি হার্বিসাইড হচ্ছে পেন্ডিমিথালিন 30% ইসি, বাজারজাত স্টম্প নামে পাওয়া যায়। এটি হচ্ছে 15 লিটার ট্যাঙ্কি, মানে 15 লিটার জলের মধ্যে 50 ml পেন্ডিমিথালিন 30% ইসি যদি স্প্রে করতে পারি তাহলে যে প্রি ইমার্জেন্স হার্বিসাইডসগুলো ভালো কাজ করে। এর মধ্যে যে সমস্ত আগাছাগুলো আছে, বাঁশপাতা আছে, ঘাস জাতীয় কিছু আছে, শ্যামা ঘাস আছে, আরও কিছু আগাছা আছে, শিয়ালকাটা, আরজিমন মেক্সিকানা, এরকম বেশ কিছু আগাছা আছে, সেগুলো অনেকটাই দমন হবে। এবার আমি আসছি পোস্ট ইমার্জেন্স হার্বিসাইডস। পোস্ট ইমার্জেন্স মানে আমার সর্ষে গাছও হয়েছে, সাথে কিছু আগাছাও বেরিয়েছে, এবং এগুলো সাধারণত 15 থেকে 20 দিনের মাথায় এই আগাছানাশকগুলো স্প্রে করা যায়। সেই আগাছানাশকগুলোর মধ্যে আছে প্রোপাকুইজাফপ 10% ইসি তরল, বাজারজাত নাম অ্যাজিল। এটি হচ্ছে 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা কুইজালোফপ 5% ইসি, বাজারে তারগা সুপার নামে পাওয়া যায়, বাজার চলতি নাম। তো 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আর আগাছানাশক স্প্রে করার পরে আপনারা অবশ্যই ওই মানে ট্যাঙ্কিটা এবং স্প্রে নোজেল ভালোভাবে পরিষ্কার জল দিয়ে 2-3 ভালোভাবে পরিষ্কার করবেন। কেননা অনেক সময় অনেক চাষি ভাই এই প্রশ্নটাই করেন, আমার পরবর্তী জমিতে আমি স্প্রে করেছি, মানে সর্ষের ক্ষতি হয়ে গেছে বা অন্যান্য কিছু ক্ষতি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। অতএব আগাছানাশক যারা রাসায়নিকভাবে নিয়ন্ত্রণ করবেন তারা এই পদ্ধতিগুলোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়া সবচেয়ে ভালো যে কোনো ফসলের ক্ষেত্রে বীজ বোনার 40 থেকে 45 দিন পর্যন্ত যেভাবেই হোক হ্যান্ড উইডিং বা অন্য কিছু বা হুইলও মানে হচ্ছে চক্রবিদ্যার মাধ্যমেও যদি আপনারা আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে একদিকে যেমন মাটিতে বাতাস চলাচল করতে পারবে, তেমনি গাছের বৃদ্ধিও হবে, এবং আমরা যে সারগুলো যে চাপান দিচ্ছি সেটাও সঠিকভাবে গাছ নিতে পারবে, এবং ফলনও কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে। তো অতএব আগাছা দমন করার জন্য যেমন একদিকে যেমন আগাছানাশক, তার আগে যদি আমরা হ্যান্ড উইডিং বা হুইলো বা ইত্যাদির সাহায্যে যদি আমরা ব্যবস্থাপনা করতে পারি, তাহলে আমরা আগাছাকে অনেকাংশেই নিয়ন্ত্রণ রাখতে পারি। টেলিফোনের পরে কোন কৃষক বন্ধু রয়েছেন আমাদের প্রতীক্ষায় দেখব। নমস্কার, হ্যালো, কে বলছেন? আমি গঙ্গাসাগর থেকে সুন্দরবন এলাকায় গঙ্গাসাগর থেকে বলছি। আপনার নামটা বলুন একটু। নাম সুশেখর মান্না। আপনার প্রশ্নটা বলুন এবার। আমি বলছি সরষা চাষের ব্যাপারে আমরা পায়রা পদ্ধতিতে সরষা চাষ করতে পারি? হ্যাঁ, ঠিক আছে, এই নিয়ে আমরা বিস্তারিত আমি গত 2-3 বছর আগে করছিলাম, খুবই ভালো হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমি এই বিষয়ে হ্যাঁ পদ্ধতিতে চাষ করলে তো মনে হয় ভালো হতো। হ্যাঁ,
ঠিক আছে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়ে আমরা পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মানে চেষ্টা করব। শুনতে থাকুন আপনারা। আমি মিস্টার বসু রায়ের কাছে যাব। মিস্টার বসু রায়, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সরিষা বা সর্ষে চাষের ক্ষেত্রে জমিতে সেচ দেওয়ার উপযুক্ত সময় কখন? হ্যাঁ, রাই এবং হলুদ সর্ষের ক্ষেত্রে সেচ দিলে ফলন নিশ্চিতরূপে বৃদ্ধি পায়। ফুল আসা এবং দানা গঠনের সময় জমিতে রস না থাকলে সেচ দেওয়া অত্যন্ত কিন্তু প্রয়োজন। সর্ষে চাষের ক্ষেত্রে সাধারণত 20 থেকে 25 সেন্টিমিটার জলের প্রয়োজন হয়। যদি উপযুক্ত পরিমাণ বৃষ্টি আমি না পাই সেই সময়, তাহলে 2 থেকে 3টি সেচ দ্বারা এই জল দেওয়া উচিত। প্রথম সেচ সাধারণত আমি দেব ঠিক ফুল আসার সময়, এবং দ্বিতীয় সেচ আমরা দেব পড বা সিলিকুয়া বা দানা গঠনের সময়। অনেক সময় আমরা দেখতে পাই যে কৃষক ভাই বোনেরা সর্ষের ক্ষেত্রে একটু সেচের ব্যাপারে একটুখানি অবহেলা করেন, কিন্তু নিশ্চিতভাবেই যে সেচ আমরা দিই সঠিক সময়, অর্থাৎ ফুল আসার সময় এবং দানা গঠনের সময়, তাহলে কিন্তু ফলনটা অনেকটাই বৃদ্ধি পায়, এবং সেচ না দিলে পরে কিন্তু ফলনটা অনেকাংশেই মার খেয়ে যায়। টেলিফোনের উপরে কোন কৃষক বন্ধু রয়েছেন আমাদের প্রতীক্ষায় 03329530010 নম্বরে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নিরঞ্জন সব কথা বলছি উত্তর 24 পরগনা থেকে। আপনি রেডিও সেটের ভলিউমটা একেবারে কমিয়ে দিন, তা নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে শুনতে। একেবারে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আপনার প্রশ্নটা বলুন এবার। যে সর্ষে চাষের মধ্যে যে আগাছা, কি ঔষধ দিয়ে আগাছা মারা যাবে এবং কি ওষুধ দেবো? আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। সর্ষে চাষে যে আগাছাগুলো আছে তার মধ্যে আমি বলেই দিচ্ছি, পোস্ট ইমার্জেন্স মানে আগাছা বেরিয়েছে এবং সর্ষেও হয়েছে, সেক্ষেত্রে যে আগাছাগুলো আমরা বলছি আগাছানাশকগুলো, সেটা হচ্ছে অ্যাজিল 2 ml 1 লিটার জলে, মানে টেকনিক্যাল নেম মানে রাসায়নিক নাম হচ্ছে প্রোপাকুইজাফপ 10% ইসি, এটা ব্যবহার করতে পারেন। অথবা কুইজালোফপ 5% ইসি, বাজারে তরগা সুপার নামে পাওয়া যায়, 2 ml প্রতি লিটার জলে। এটা হচ্ছে আগাছাগুলো দমন হবে। প্রথমে আপনি 1-2 দিনের মধ্যে রেজাল্ট পাবেন না, 7 থেকে 10 দিনের পরে পাতা হলদে হয়ে যাবে, তারপরে মারা যাবে। এবং এটা কিন্তু সর্ষের উপর খুব একটা ক্ষতি করছে না, আগাছাকে মারছে এবং ঘাস জাতীয় আগাছাগুলোকে এটা দমন করতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি মিস্টার কুন্ডু আপনার কাছেই ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সরিষা বা সর্ষে ক্ষেতে কি কি রোগ সংক্রমণ দেখা যায়, এবং একজন কৃষক সেই রোগের নিয়ন্ত্রণ করবেন কিভাবে, যদি বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, মানে সর্ষে চাষে যেটা হচ্ছে কি, সর্ষে চাষে বেশ কিছু রোগ আছে, সেই রোগগুলো কিন্তু ফসলের ভালো ক্ষতি করে। প্রথমত বলে রাখি যে যখন আমি বীজ বুনবো অবশ্যই যেন বীজ শোধন করতে হয়। বীজ শোধন আপনারা কার্বেন্ডাজিম 50%, বাজারে ব্যাভিস্টিন বা জ্যাকিস্টিন বা ডেরোজাল ইত্যাদি নামে পাওয়া যায়, সেটি 2 থেকে 2.5 গ্রাম প্রতি কেজি বীজে, অথবা ক্যাপটান বা থাইরাম 3 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে শুকনোভাবে শোধন করে বীজটা বুনতে পারেন। যারা জৈবভাবে যাবেন তারা ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে, এর সাথে 2 গ্রাম সিউডোমোনাস ফ্লুরোসেন্স প্রতি কেজি বীজের সঙ্গে একসাথে মাখিয়ে বীজ বিকেলের দিকে বুনবেন, যেহেতু ওটা মানে অর্গানিক, মানে জৈব ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক। আর যেগুলো হচ্ছে কেমিক্যাল, সেগুলো হচ্ছে আপনার হচ্ছে বীজ শোধনের জন্য, সেগুলো হচ্ছে কার্বেন্ডাজিম অথবা ক্যাপটান অথবা থাইরাম, এগুলো হচ্ছে বীজ শোধনের ওষুধ। আচ্ছা, এবার হচ্ছে কি, আমরা যেহেতু মাঠে ফসল ফলাচ্ছি, তা আমাদের প্রতিকূলতা থাকবেই। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বা আপনার হচ্ছে কখনো মেঘ কুয়াশা, এবং কুয়াশাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু রোগ আনছে। তো এই মুখ্যত যে সমস্ত রোগগুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে অল্টারনেরিয়া ব্লাইট, ব্যাকটেরিয়াল রট, তারপরে হচ্ছে ক্লাব রুট মানে গদামূল, ডাউনি মিলডিউ, মানে হলদে ধসা বলছেন অনেকে, ফাইলোডি, তারপরে পাউডারি মিলডিউ মানে গুঁড়োচিতি, মোজাইক, তারপরে স্টেম রট মানে কাণ্ডপচা, হোয়াইট রাস্ট মানে সাদা মরচে রোগ। হ্যাঁ, এইগুলোর মুখ্যগুলো দেখা যায়। তো এইগুলো যখনই দেখবেন যে 10% বা তার বেশি যদি গাছ আক্রান্ত হয়, তখন আমাদেরকে কিন্তু ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে পারেন। মেটালাক্সিল এবং ম্যাঙ্কোজেবের মিশ্রণ বাজারে রিডোমিল গোল্ড নামে পাওয়া যায়, 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে অনেকটাই নিয়ন্ত্রণে আসা যায়। পাউডারি মিলডি বা গুঁড়োচিতির জন্যে
পেনকোনাজল 10% ইসি বাজারে টোপাজ নামে পাওয়া যায়, 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, ভালো কাজ করবে। তারপরে হচ্ছে প্রপিকোনাজল 25% ইসি, এটাও কিন্তু পাউডারে মিডিলে কাজ করে, 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। গোড়া পচা, স্টেম রট, ক্লোরোথ্যালোনিল 75% ডব্লিউপি 2 গ্রাম থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। হোয়াইট রাস্ট হচ্ছে পাতায় সাদা দাগ হয়, ডাউনি মিলডিউ পাতার তলায় গ্রেইশ ইয়েলো কালার অর্থাৎ ধূসর সাদাটে হলদে রং দেখা যায়, পরবর্তীকালে পাতায় হলদে হলদে ছোপ 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 দেখা যায়। ডাউনি মিলডিউয়ের জন্য হচ্ছে অ্যান্ট্রাকল মানে প্রোপিনেব 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। ক্লাব রুট মানে গদামূল, এইটা হচ্ছে সয়েল রিক্লেমেশন করতে হবে, মানে হচ্ছে অম্লত্ব শোধন করতে হবে এবং প্রচুর পরিমাণে চুন ব্যবহার করতে হবে এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়াতে হবে। সেচের সুব্যবস্থা রাখতে হবে, বেশি জল জমা দিতে হবে না। সর্ষেতে কিন্তু জল কম লাগে এবং সর্ষে কিন্তু বেশি জল সহ্য করতে পারে না, অতএব বেলে দোআঁশ মাটি এবং জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি কিন্তু সর্ষে চাষের উপযুক্ত। আর হচ্ছে অল্টারনেরিয়া ব্লাইট মানে হচ্ছে ব্রাউন স্পট, সার্কুলার স্পট হবে, পাতার তলা থেকে শুরু হয় এবং এর জন্য আপনারা জিনেব হচ্ছে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো কাজ করে। মনে রাখবেন যে 1 বিঘা জমিতে 80 থেকে 100 লিটার ওষুধগুলা জল লাগবে। স্প্রে সাধারণত সকাল 8টা থেকে 10টার মধ্যে করবেন। আর হচ্ছে ব্যাটারি চালিত স্প্রেয়ার বা ন্যাপস্যাক বা ব্যাকপ্যাক স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করবেন।